বিসমিল্লাহির রহমানির রহিম। আফরোজ খান মডেল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আমরা বেশ কয়েকটা ক্লাস পূর্বে নিয়েছি। আজকে তোমাদের ক্লাস উচ্চতর গণিত 12 নম্বর অনুশীলনী ভেক্টর। আমরা প্রথমেই ভেক্টরের প্রাথমিক কিছু কথাবার্তা তোমাদেরকে বলবো, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। এবং যেহেতু এই ভেক্টরের অংশটা তোমাদের নবম দশম শ্রেণীর জন্য একবারে নতুন, সুতরাং একটু মনোযোগ সহকারে দেখবে। আমরা যে রাশিগুলোকে ভাগ করি, এটাকে দুটা ভাগে ভাগ করা যায়। যাদের কিছু আছে শুধু তাদের মান দ্বারা প্রকাশ করা যায়, আর কিছু আছে যাদের প্রকাশের জন্য মান এবং দিক প্রয়োজন, উভয়ের প্রয়োজন হয়। যেমন আমি একটা বস্তুর উদাহরণ দিয়ে বললাম যে 5 কেজি ভরের একটি পাথর। আসলে এটা বোঝা যাচ্ছে না যে 5 কেজি ভরের দিকটা কোন দিকে, এটা কোন দিকে যাবে। কিন্তু যখনই একটা বলবো একটা বস্তুর ওজন 5 কেজি, তখন বোঝা যাবে বস্তুটা ওজন, অর্থাৎ পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে টানে তাকে বলা হবে বস্তুর ওজন। তার মানে বস্তুর ওজন 5 কেজি, মানে কি 5 কেজি বলে বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে, 5 নিউটন বলে। তো আমরা এখান থেকে তোমাদের প্রথমে ভেক্টর রাশিটাকে দুটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমেই রাশিটাকে দুটা ভাগে ভাগ করা হয়েছে। একটার নাম হলো ভেক্টর রাশি, আর একটা হলো স্কেলার রাশি। স্কেলার তো ভেক্টর রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হবে। এটাকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হবে, আর স্কেলারকে প্রকাশ করার জন্য শুধু দিক হলেই হবে। তাহলে ভেক্টর রাশির সংখ্যাটা হবে, ভেক্টর রাশির সংখ্যাটা হলো যে রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হবে, তাকে ভেক্টর রাশি বলে। এখানে সবচেয়ে বেশি প্রয়োজন হয় তোমাদের উদাহরণের জন্য, যেমন মান ও দিক। আমরা একটু আগে বলছি উদাহরণ হিসাবে থাকছে তোমার ওজন, তারপর ত্বরণ, তারপর সরণ, আরো অনেক উদাহরণ আছে এগুলো। স্কেলার রাশির সংখ্যাটা হলো স্কেলার, এটা থেকে শুধু এই অংশটা বাদ যাবে, শুধু থাকবে মান। অর্থাৎ যে রাশিকে প্রকাশ করার জন্য দিক নির্দেশনার প্রয়োজন হয় না, অর্থাৎ শুধু মান দ্বারা প্রকাশ করা যায়, তাকে আমরা বলবো স্কেলার রাশি। যে রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিক নির্দেশনার প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বলবো। উদাহরণ হিসাবে আমরা বলবো, উদাহরণ হিসাবে থাকছে যেমন দ্রুতি, তারপর আছে তোমার ভর, এগুলো অনেক উদাহরণ আছে, তোমরা এগুলো দেখবে। তো ভেক্টরকে আমরা প্রকাশ করার জন্য মান এবং দিক, যেমন এবি একটি সরলরেখা, এবি সরলরেখার দিক হলো এ থেকে বির দিকে। তাহলে এবি কে আমরা প্রকাশ করতে পারবো এরকম ভাবে। তার মানে দিকটা হলো তোমার এ থেকে বির দিকে। ভেক্টর রাশির জন্য তোমার
আমাদের দুই জায়গার মাঝে, যেমন গণিতেও আলোচনা করা হয়, পদার্থের মাঝেও আলোচনা করা হয়, কিন্তু এই ভেক্টর রাশিটা দুই জায়গাতে কিছু না কিছু সমস্যা তৈরি করে। মাঝে মাঝে গণিতকে মেনে চলে, আবার মাঝে মাঝে পদার্থকে মেনে চলে। যেমন আমরা একটা উদাহরণ দিয়ে বললাম, একজন লোক এখান থেকে এ বি, বি থেকে সি, আর সি থেকে ডি দূরত্ব অতিক্রম করলো। উদাহরণ হিসেবে বললাম যে মনে করো একজন লোক 5টি ইট নিয়ে এ থেকে বির দিকে যাত্রা করলো, আবার বির থেকে সির দিকে যাত্রা করলো, সি থেকে ডিতে আসলো। তার কাজের পরিমাণ আমরা বের করতে পারবো। কিন্তু আর একজন লোক যদি এই 5টি ইট নিয়ে সরাসরি ডি বিন্দুতে আসলো, এই 5টি ইট নিয়ে, তাহলে যে বেশি দূরত্ব অতিক্রম করলো তার কাজের পরিমাণটা একটু বেশি হবে, আর যে কম দূরত্ব অতিক্রম করলো তার কাজের পরিমাণ কম হবে। তাহলে পদার্থ হলো এদিকে নিয়ে যে কার দূরত্বটা অতিক্রম করছে তার কাজের পরিমাণ বেশি হয়, কিন্তু ভেক্টর বলছে তুমি যাই কিছু করো না কেন, পৃথিবী ঘুরে আসো না কেন, তোমার তার সরাসরি দূরত্বের সমান। তো দূরত্বটা যদি আমরা এভাবে এ বি প্লাস বিসি প্লাস সিডি সমান সমান, ভেক্টর বলছে কত, এডি, তাহলে এদিকের কাজের পরিমাণ আর এদিকের কাজের পরিমাণ কখনো কি হবে না, সমান হবে না। কিন্তু বীজগণিত যেহেতু কাজের পরিমাণ সমান হবে না, সুতরাং পদার্থকে মেনে চলছে না। আবার বীজগণিতের ক্ষেত্রে বলবো আমরা 7 4 3, আর এদিকে দূরত্ব হলো 8, তাহলে 7 যোগ 4 যোগ 3 নিশ্চয়ই 8 এর সমান হবে না। অর্থাৎ এটা বীজগণিত রাশিকেও কি করছে না, মেনে চলছে না। একদিকে পদার্থকেও মানছে না, আর একদিকে বীজগণিত রাশিকেও মেনে চলছে না। তো আমরা এখান থেকে তাহলে ভেক্টরের ক্ষেত্রে আরেকটা জিনিস বলবো যে যাত্রা স্থান থেকে যতই দূরত্ব অতিক্রম করুক না কেন, আদি বিন্দু থেকে শেষ বিন্দুর যে দূরত্বটা আছে অর্থাৎ সরাসরি দূরত্বের সমান। তাহলে ত্রিভুজ বিধিটা হলো এখানে এর থেকে কোন দিকে যাবে, বির দিকে, আবার বির থেকে সির দিকে বিসি সমান কত, এসি। অর্থাৎ একজন লোক ঘুরে ঘুরে যে দূরত্বের শেষ বিন্দু অর্থাৎ আদি বিন্দু থেকে শেষ বিন্দুর যে দূরত্বটা আছে তার সরাসরি দূরত্ব কি সমান। আর এটা হলো ত্রিভুজের যোগবিধি। এটাকে কি বলা হয়, ত্রিভুজের যোগ বিধি, ত্রিভুজের যোগ বিধি। আর এটাকে যদি ইউ দ্বারা প্রকাশ করা হয়, এটাকে যদি বি দ্বারা প্রকাশ করা হয়, এটার হবে ইউ প্লাস ভি, অর্থাৎ দুইটির মিলিত ফলের অর্থাৎ যোগফলের কি সমান। আমরা যদি একটা সামান্তরিক নিয়ে কথা বলি, যেমন একটা সামান্তরিকের দুইটা বাহু, একটা হলো এ বি, অর্থাৎ এর থেকে বির দিকে, বির থেকে সির দিকে। যেহেতু এটা সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, তাহলে আমরা বলবো এই যে কর্ণটা এটা ত্রিভুজের যে যোগ বিধি আছে এটা মেনে চলবে, অর্থাৎ এবি প্লাস বিসি ইজ ইকুয়াল টু এসি। তাহলে আমরা বলবো সামান্তরিকের ক্ষেত্রে যে একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুকে দুইটি ভেক্টর ইউ এবং বি দ্বারা যদি প্রকাশ করা হয়, উক্ত সমান্তরিকের কর্ণ এসি হবে ওই ভেক্টর দ্বয়ের যোগফলের সমান, অর্থাৎ এক কথা বলতে লব্ধি ভেক্টরের সমান। এরপরে আসো ধারক রেখা। ধারক রেখা এক কথা বলতে যা ধারণ করে,
ধারক রেখা। এই যে একটা অসীম সরল রেখা, আমরা এইটুকু অংশ বা এইটুকু যে কেটে নিলাম এটাকে বলা হবে রেখাংশ। তাহলে আমরা বলবো এই যে রেখাটা এই অসীম সরল রেখার একটা অংশ। তাহলে কোন রেখা বা রেখাংশ যে অসীম সরল রেখার অংশ বিশেষ তাকে বলা হবে ধারক রেখা বা শুধু ধারক। কোন ভেক্টর যে অসীম সরল রেখার অংশ বিশেষ তাকে বলা হবে ধারক রেখা বা শুধু ধারক। এখানে আরো কিছু সংজ্ঞা তোমাদের লাগবে, যেমন তোমরা একটু বই থেকে দেখবে, আমি জাস্ট একটু বলছি। শূন্য ভেক্টর সংজ্ঞা লাগবে কি? শূন্য ভেক্টরের সংজ্ঞা লাগবে যে ভেক্টরের মান শূন্য তাকে কি বলা হবে? শূন্য ভেক্টর। আমরা এটা সহজে সংজ্ঞাটা দিতে পারবো, যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হবে কি? শূন্য ভেক্টর। এরপর আসো একক ভেক্টর। একক ভেক্টর, একক ভেক্টর লাগবে কোন ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যাবে তাকে বলা হবে কি? একক ভেক্টর। তো আমরা এখান থেকে আরো কিছু জিনিস ওই থিওরিগুলো প্রুভ করতে আমাদের লাগবে। এর মাঝে আরেকটা আছে অবস্থান ভেক্টর। এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা তোমাকে এটার প্রমাণটা একটু দেখাবো অবস্থান ভেক্টরের ক্ষেত্রে। যে আসলে আমরা যা কিছু কল্পনা করি না কেন, যা কিছু চিন্তা করি না কেন, যেখান থেকে দূরত্ব আমরা বের করি না কেন, তার একটা মূল বিন্দু লাগবে। যেমন আমি এখান থেকে বললাম এক কথা যে ময়মনসিংহ থেকে ঢাকার দূরত্ব 119 কিলোমিটার। প্রশ্ন হলো ময়মনসিংহ তো অনেক বড় এলাকা বা এরিয়া, তো এখান থেকে আমরা টাঙ্গাইল বাস স্ট্যান্ড আছে বা ঢাকা বাস স্ট্যান্ড আছে, কোথায় থেকে ময়মনসিংহের কোথায় থেকে ঢাকার কোন জায়গার দূরত্বটা 119 কিলোমিটার হবে? আসলে ময়মনসিংহ একটা মূল বিন্দু আছে, হ্যাঁ, যেটা আমরা ময়মনসিংহ বা 0 পয়েন্ট বলি। হ্যাঁ, এটা হলো ডিসি অফিস। তো প্রত্যেকটারই মূল বিন্দু লাগবে। দূরত্ব নির্ণয় করতে হলে আমাদের কি মূল বিন্দুটা লাগবে। আমরা এখন এটার একটা দূরত্ব বের করব। যেমন মনে করো এ আর বি দুইটি বিন্দুর সংযোজক একটি সরলরেখা, আর ভেক্টর মূল বিন্দুটা হলো ও, যার সাপেক্ষ বস্তু হিসাবে আমরা তুলনা করব এ আর বি। এই দুইটা বিন্দু যোগ করলাম, এ বি, ও এ এবং ও বি, আর দূরত্বটা ও এ বি আর সরাসরি দূরত্ব কত? ও বি দ্বারা চিহ্নিত করলাম। তাহলে আমরা ধরে নিই, মনে করি ভেক্টর মূল বিন্দু ও এর সাপেক্ষে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ও বি। তাহলে আমরা এটুকুকে এ বলবো আর এটুকুকে বি বলবো। সুতরাং আমরা বলবো ও এ সমান এ এবং ও বি সমান বি। তাহলে আমরা ভেক্টরের যে ত্রিভুজ বিধিটা আছে, তাহলে ভেক্টরের ত্রিভুজের যোগবিধি অনুসারে ত্রিভুজের যোগবিধি অনুসারে পাই, আর ভেক্টরের ত্রিভুজের যোগবিধি অনুসারে আমরা পাই কি পাবো? ও এ প্লাস এ বি
সমান অবি, অর্থাৎ এদিক দিয়ে ঘুরে ঘুরে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দূরত্ব আদি বিন্দু থেকে সরাসরি বিন্দুর দূরত্বের সমান। তাহলে আমরা ওইটাকে বললাম এ প্লাস এ বি, ও বিটাকে বলবো আমরা বি। সুতরাং তার অবস্থান ভেক্টর এ বি ইকুয়াল টু কত, বি মাইনাস কত এ। এটা মাঝে মাঝে তোমাদের 2 নম্বরের জন্য আসে এবং এটা আমরা অন্যান্য থিওরি করতে যে ব্যবহার করব। এই প্রমাণটা তোমরা একটু ভালো করে শিখে নিবে। এরপর আসো ত্রিভুজের একটা উপপাদ্য, যেটা তোমরা পূর্বে জার্নাল ম্যাথে অনুসরণীতে করেছ উপপাদ্য 15 হিসাবে, আর আমরা এটাকে এখন ভেক্টরের সাহায্যে প্রমাণ করব, যেটা তোমাদের উদাহরণ 3 হিসাবে আছে। দাগটা একটু মুখস্থ রাখবে। ভেক্টরের সাহায্যে প্রমাণ করব যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে অর্ধেক। তোমরা এটা জার্নাল ম্যাথে প্রমাণ করছো জ্যামিতির সাহায্যে। এখন আমরা ভেক্টর জ্যামিতির সাহায্যে প্রমাণটা করব। প্রথমে আমরা আগের মতো করে একটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজটার নাম দিলাম এবিসি। ভেক্টর চিহ্ন এ বি বি সি আর সরাসরি দূরত্ব এসি। এটার মধ্যবিন্দু দিলাম আমরা ডি এবং এটার মধ্যবিন্দু দিলাম ই। তাহলে প্রমাণ করতে হবে এই যে ডি রেখাটা, এটা ডি এবং বিসি সমান্তরাল এবং ডিটা হবে বিসি এর অর্ধেক। এক কথা বলতে বিসির দৈর্ঘ্য যদি 10 সেন্টিমিটার হয়, ডি এর দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার। তো আমরা একটু প্রমাণের দিকে যাই। দেখো এখানে এবিসি ত্রিভুজের, মনে করি এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। প্রমাণ করতে হবে যে ডি সমান্তরাল বিসি এবং ডি সমান হাফ বিসি। এটুকু আমরা অংশটা প্রুফ করব। তো তোমরা এখান থেকে
প্রমাণটার জন্য রেডি হও। প্রমাণ দেখো, আমরা যদি এখান থেকে ভেক্টরের যোগ বিধি কাজে লাগাই, তুমি বিয়োগ বিধিও কাজে লাগাইতে পারো, যেহেতু আমরা যোগ বিধির সংখ্যাটা বলছি এটাই নিয়ে কাজ করব। যেমন এ বি প্লাস বিসি সমান কত? এসি। তাহলে বলবো ভেক্টরের যোগ বিধি অনুসারে পাই ভেক্টরের ত্রিভুজের যোগ বিধি অনুসারে পাই আমরা কি পাবো? যে এ বি প্লাস বিসি সমান কত? এসি। এ বি প্লাস বিসি সমান এসি। তোমাদের এখানে আরেকটা কথা বলে রাখি, যদি ভেক্টরের প্রমাণ করতে গিয়ে কখনো ভেক্টরের চিহ্ন না দাও, তাহলে তোমার যিনি খাতা দেখেন ইচ্ছা করলে পুরোটাই কেটে দিতে পারেন। সুতরাং ভেক্টরের চিহ্নটার প্রতি মনোযোগ দিবে। তো এখানে আমরা যদি বিসি এর মানটা বের করি, তাহলে বিসি সমান হবে এসি মাইনাস এবি। তোমার যদি মন চায় তুমি এটাও লিখতে পারো সরাসরি, এটা হলো ভেক্টরের ত্রিভুজের যোগ বিয়োগ বিধি। দেখো এখানে এই যেহেতু ডিটা মধ্যবিন্দু, তাহলে আমরা এ বির মান 2AD লিখতে পারি। তাহলে এখানে এ বি সমান লিখতে পারি আমরা 2AD, কারণ এটা তো মধ্যবিন্দু, এডি আর বিডি সমান, তার মানে এটাও এডি এটাও এডি, তার মানে 2AD সমান কত? এবি। আর একটা লিখতে পারি এসি সমান, অন্যভাবে লিখতে পারি 2AE। আচ্ছা, এখন এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ এডিই, এর ক্ষেত্রে আমরা আবার ভেক্টরের যোগ বিধি যদি প্রয়োগ করি, এডি প্লাস ডি সমান এই, এডি প্লাস ডি সমান এই, এটাও ত্রিভুজের যোগ বিধি, বা আমরা এখান থেকে যদি ডি এর মানটা বের করি, আসবে ডি ইজ ইকুয়াল টু এই মাইনাস এডি। আমরা এই যে মান এবং এই যে মানগুলো আমরা বের করলাম, এটা এই জায়গার মাঝে আমরা প্রয়োগ করব। তাহলে বিসি সমান বলবো এসির পরিবর্তে আমরা লিখব 2AE, আর এবির পরিবর্তে লিখব আমরা 2AD, বা বিসি সমান 2 কমন নিলাম AE মাইনাস এডি, বা এখান থেকে আমরা AE মাইনাস এডির মানটা আমরা বের করে রাখলাম ডি। তাহলে কি পাইলাম? ডি সমান হাফ বিসি। তাহলে এখন দেখো যে আমাদের এইটুকু অংশের মাঝে এখানে ডি এবং বিসি দুটা দিকে একই, যেমন ডি এবং বিসি এদের ধারক রেখা একই অথবা সমান্তরাল,
তাহলে নিশ্চয়ই এটা একই রেখা না, কিন্তু ডি এবং বিসি একই রেখা নয়, একই রেখা নয়। তাহলে আমরা বলবো সুতরাং ডি সমান্তরাল সমান্তরাল বিসি। এবং আমরা এখান থেকে কি করব, ভেক্টরের চিহ্নটাকে সরিয়ে দেওয়ার জন্য আমরা এটাকে পরম মান করে দেব। পরম মান হলো কোনো একটি রাশির ধনাত্মক বা ঋণাত্মক মান যাই থাকুক না কেন, এটার ধনাত্মক মানটাকে বলা হবে পরম মান। সুতরাং আমরা বলবো ডি সমান কত, হাফ বিসি। এটা খুব একটা ইম্পর্টেন্ট জ্যামিতি, আমরা অনেক জায়গায় কাজে লাগাবো, তোমরা অবশ্যই এটা করবে। এবং এটার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এটার মধ্যে 3টা উদাহরণ আছে, 3, 4, 5। এই 3টা উদাহরণই তোমাদের পরীক্ষায় আসুক আর না আসুক, 3টা উদাহরণই তোমরা ভালো করে পড়বে। হ্যাঁ, এগুলো অন্যান্য জায়গায় অনেক কাজে লাগবে। এরপরে আসো অনুশীলনী থেকে। আমরা তোমাদেরকে সবগুলো তো আর এখানে করে দিতে পারবো না, তোমাদেরকে যতটুকু সম্ভব আমরা এখান থেকে এখন ট্রাপিজিয়ামের একটা কাজ করাবো। তোমাদের বইয়ের 13 নাম্বার, একটু ডাকটা লিখে নাও। 13 নম্বরটা, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয়ের, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে সাহায্যে প্রমাণ করো যে ট্রাপিজিয়ামের জ্যামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা বিন্দুর সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল এবং দৈর্ঘ্যে অর্ধেক। আমরা আগে ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করছিলাম, এখন আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রে প্রমাণটা করব। তো তোমাদের নিশ্চয়ই ট্রাপিজিয়াম সম্পর্কে পূর্বের জ্ঞান আছে। এই যে একটা আমরা ট্রাপিজিয়াম অঙ্কন করলাম, এটার 2টা বাহু সমান্তরাল, এ বি সি ডি, এই 2টা বাহু সমান্তরাল। তাহলে নিশ্চয়ই এই 2টা বাহু তির্যক অথবা কি অসমান্তরাল বাহু। তো আমরা এখান থেকে এটার মধ্যবিন্দু দিলাম পি, এটার মধ্যবিন্দু দিলাম কিউ। তাহলে এই 2টা অংশ কি করবে, যোগ করবে। আর তোমাদের প্রমাণ করতে হবে এই যে পি কিউ রেখাটা এডি এবং বিসি এর সমান্তরাল, এবং এই পি কিউ এর দৈর্ঘ্যটা হবে এডি এবং বিসি এর যোগফলের অর্ধেক। তাহলে মনে করি এবিসিডি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু
সমান্তরাল বাহু এবি, এডি এবং বিসি এবং পি ও কিউ যথাক্রমে এবি এবং ডিসি এর মধ্যবিন্দু, এবি এবং ডিসি এর মধ্যবিন্দু। তাহলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এডি সমান্তরাল পিকিউ সমান্তরাল বিসি এবং পিকিউ সমান হবে হাফ এডি প্লাস বিসি, অর্থাৎ যোগফলের অর্ধেক। তো আমাদের এই অংশটার জন্য প্রথমেই আমরা তোমাদেরকে যে ভেক্টর মূলবিন্দু নিয়ে কথা বলছিলাম, এটার সাপেক্ষে আমরা দুইটা বিন্দু ধরে নিলাম। ধরি ভেক্টর মূলবিন্দুর সাপেক্ষে আমরা এখানে ভেক্টর মূলবিন্দু উপস্থাপন করব না, চিত্রে দেখাবো না। ভেক্টর মূলবিন্দুর সাপেক্ষে এ বি সি ডি এর অবস্থান ভেক্টর যথাক্রমে স্মল লেটার এ, বি, সি এবং ডি। তাহলে ওই যে তোমাদেরকে বলছিলাম এ বি সমান বি মাইনাস এ, তাহলে কি হবে? সুতরাং এডি সমান ডি মাইনাস এ, ওই যে অবস্থান ভেক্টরের অনুসারে। আর বিসি সমান হবে স্মল সি মাইনাস স্মল বি। পি এবং কিউ এর অবস্থান ভেক্টর, পিটা হলো তোমার এ বি এর মধ্যবিন্দু, তাহলে পি এ বি এর মধ্যবিন্দু। পি যদি এ বি এর মধ্যবিন্দু হয়, সুতরাং পি বিন্দুর অবস্থান ভেক্টর হবে এই দুইটার যোগফল ভাগ 2, অর্থাৎ এ প্লাস বি ভাগ 2 মানে হাফ এ প্লাস বি। এখন দেখো অনুরূপভাবে আমরা যদি কিউ এরটা বলি, অনুরূপভাবে কিউ এর অবস্থান ভেক্টর হবে অনুরূপভাবে কিউ এর অবস্থান ভেক্টর কত হবে? হাফ কত? সি প্লাস ডি। এখন আমরা পি কিউ এর মানটা বের করব। এখন দেখো পি কিউ যেহেতু এডি সমান ডি মাইনাস এ, তাই পি কিউ এর অবস্থান ভেক্টর হবে কিউ এর অবস্থান ভেক্টর বিয়োগ পি এর অবস্থান ভেক্টর। তাহলে পি কিউ সমান হবে প্রথমে কিউ এর অবস্থান ভেক্টর হাফ কত? সি প্লাস ডি মাইনাস পি এর অবস্থান ভেক্টর হাফ এ প্লাস বি। তোমরা এখান থেকে হাফটা কমন নাও, তাহলে কত? সি প্লাস ডি মাইনাস এ মাইনাস বি। তোমরা এখান থেকে দেখে দেখে, যেমন আমাদের দরকার ডি মাইনাস এ আর দরকার কত? সি মাইনাস বি। আমরা এটারে
দেখি লিখলাম সি মাইনাস ডি মাইনাস এ, অর্থাৎ ডি মাইনাস এ আমাদের এটা একটু হেল্প করছে এখানে, প্লাস আরেকটা লিখতে হবে আমাদের সি মাইনাস ডি। দেখো আমরা এখান থেকে বেশিও লিখি নাই কমও লিখি নাই, তো এখান থেকে লিখলাম হাফ ডি মাইনাস এর মানটা হলো আমাদের এডি প্লাস আর সি মাইনাস বি এর মান হলো বিসি। তোমরা এখানে দেখো এখানে এই যে আমরা মানটা লিখলাম পি কিউ এর যে মান পাইলাম দেখা গেছে, সুতরাং এখানে পি কিউ এর দিক, এডি এর দিক এবং বিসি এর দিক সবগুলোর দিক একই, তার মানে তারা পরস্পর কি হবে সমান্তরাল। এবং আমরা যদি এখান থেকে পরম মানটা করি পি কিউ সমান হাফ এডি প্লাস বিসি, তাহলে বলবো আমরা সুতরাং পি কিউ সমান হাফ এডি প্লাস বিসি। তো এখান থেকে আমরা প্রমাণ করতে পারলাম পি কিউ এডি এবং বিসি সমান্তরাল, এবং পি কিউ এর দৈর্ঘ্যটা এই বাহু আর এই বাহু অর্থাৎ এডি আর বিসি এর যোগফলের অর্ধেক। তোমরা যদি এখান থেকে এই দুটা নিয়ে একটা সৃজনশীল লিখতে চাও লিখে নিতে পারো। যেমন আমরা একটা সৃজনশীল লিখে দিই, হ্যাঁ, প্রথম সৃজনশীলটা একটু লিখে নাও। ত্রিভুজ এবিসি এর এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। প্রথম প্রশ্ন, তুমি একটা সংজ্ঞা নিতে পারো, অবস্থান ভেক্টর নিতে পারো। আমরা সংজ্ঞাটাই দিলাম, যেমন ডাইরেক্ট রেখা কাকে বলে, আবার আছে ভেক্টর, একক ভেক্টর, ডাইরেক্ট রেখা ও একক ভেক্টর। কাকে বলে? খ নাম্বার, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ডি সমান্তরাল বিসি এবং ডি সমান হাফ বিসি। এখন গ নম্বর প্রশ্ন হলো, এই যে তোমরা একটু আগে প্রমাণটা করছিলে, একটু মনে করে দেখো যে আমাদের এই যে অংশটা যেমন এ বি সি, আমরা এটার মধ্যবিন্দু দিলাম ডি আর এটার মধ্যবিন্দু দিলাম ই। তো তোমরা এখান থেকে দেখো, আমরা এখান থেকে এই অংশটা যদি নেই, এইটার এটা হবে ট্রাপিজিয়ামের সমান্তরাল দুইটি বাহু। তাহলে আমরা এখান থেকে বিডির মধ্যবিন্দু যদি পি দেই আর ইসি এর মধ্যবিন্দু যদি কিউ দেই, তাহলেও এটা আমরা একটা ট্রাপিজিয়ামের মাধ্যমে গ নম্বরের প্রমাণটা করতে পারবো। তাহলে আমরা লিখব পি এবং কিউ বিডি এবং সিই এর মধ্যবিন্দু হলে প্রমাণ করো যে
ডি সমান্তরাল পিকিউ সমান্তরাল বিসি এবং পিকিউ সমান হাফ ডি প্লাস বিসি। তো তোমাদের আগামী দিন এই সৃজনশীল প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক হলো এবং আমরা পরবর্তী ক্লাসে আবার ব্যাক করে নিব। তোমাদের এই কাজগুলো যদি মোটামুটি একটা বইয়ের অংশ থেকে যদি শিখো, এখানে যে 3টা উদাহরণ যদি শিখবে, আজকে আমরা যে 13 নম্বরটা করাইলাম, তো তোমাদের এক্সারসাইজ থেকে যে 14 নংটা আছে 14 নংটাও তোমরা করতে পারবা, তোমরা করবে। আমরা পরবর্তী ক্লাসে ব্যাক করে নিব। আশা করি তোমরা আমাদের এই কাজগুলো করবে এবং বইয়ের ভিতর থেকে কিছু অংশ পড়ে রাখবে। আর তোমরা ভালো থাকো, বাসায় থাকো, আর একটু একটু পড়াশোনা করার জন্য চেষ্টা করবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। লেখা তো বুঝাই যায়। হ্যাঁ, আল্লাহ ভরসা।